একটা বোতাম চাপলেই একটা দেশের পুরো পাওয়ার গ্রিড বন্ধ হয়ে যেতে পারে, হাজার হাজার মানুষ মারা যেতে পারে, আর কেউ জানবেও না কে করল এটা। 2015 সালের এই সিনেমাটা আসলে একটা সতর্ক বার্তা, একটা আয়না যেটা দেখায় আমরা কতটা অসহায় হয়ে গেছি টেকনোলজির কাছে। ব্ল্যাক হ্যাট। এই গল্পটা শুরু হয় চীনের একটা নিউক্লিয়ার প্ল্যান্ট দিয়ে। রাত, সবকিছু স্বাভাবিক, ইঞ্জিনিয়াররা তাদের কাজ করছে, কম্পিউটার স্ক্রিনে সবুজ লাইট জ্বলছে, সব ঠিক আছে। কিন্তু হঠাৎ কিছু একটা ঘটে যায়। কম্পিউটার সিস্টেম নিজে নিজে কমান্ড নিতে শুরু করে, কুলিং সিস্টেম বন্ধ হয়ে যায়, তাপমাত্রা বাড়তে থাকে, দ্রুত, খুব দ্রুত। ইঞ্জিনিয়াররা চেষ্টা করে ঠেকাতে, কিন্তু কিছুই কাজ করে না, কারণ কন্ট্রোল আর তাদের হাতে নেই। বিস্ফোরণ, আগুনের গোলা আকাশ ছুঁয়ে যায়, ধোঁয়া, চিৎকার, লাশ। এই হামলাটা কোনো সাধারণ হামলা না, এটা সাইবার অ্যাটাক। কেউ একজন হাজার মাইল দূর থেকে বসে কোড লিখে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট উড়িয়ে দিয়েছে। আর এই ঘটনাটা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। চীনা সরকার তদন্ত শুরু করে। তাদের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা কোড ঘেঁটে দেখে এই হামলার পেছনে যে ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে সেটা খুবই শক্তিশালী এবং অত্যন্ত বুদ্ধিমান। এরপর আরেকটা ঘটনা ঘটে, এবার আমেরিকায়। শিকাগোর স্টক মার্কেটে হঠাৎ অস্বাভাবিক লেনদেন শুরু হয়। সয়াবিনের দাম কয়েক মিনিটে আকাশ ছোঁয়া হয়ে যায়। কেউ বুঝতে পারে না কি হচ্ছে। এফবিআই তদন্ত শুরু করে। আর যখন তারা কোডটা দেখে তখন তারা থমকে যায়। একই ম্যালওয়্যার। চীনের নিউক্লিয়ার প্ল্যান্টে যেটা ব্যবহার হয়েছিল সেই একই কোড, একই হাত, একই মাস্টারমাইন্ড। এখন প্রশ্ন হলো, কেন কেউ একটা নিউক্লিয়ার প্ল্যান্ট আর একটা স্টক মার্কেট অ্যাটাক করবে? এই দুটো জিনিসের মধ্যে কানেকশন কি? চীনা সরকার আর আমেরিকান এফবিআই একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়, একটা যৌথ অপারেশন। কারণ এই হামলাকারী যেই হোক না কেন, সে দুই দেশের জন্যই হুমকি। চীন থেকে ক্যাপ্টেন চেন ডাওমিং আসে, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, মিলিটারি অফিসার, শান্ত, নিয়ন্ত্রিত, কিন্তু চোখে প্রতিশোধের আগুন। আমেরিকা থেকে এফবিআই এজেন্ট ক্যারল ব্যারেট আসে, তীক্ষ্ণ বুদ্ধি, কঠিন, বিশ্বাস করে নিয়মে। আর এই দুই দলের মধ্যে একটা বড় সমস্যা দেখা দেয়। ম্যালওয়্যারটা এতটাই জটিল যে তারা কেউই পুরোপুরি বুঝতে পারছে না। তখন ক্যাপ্টেন চেন একটা নাম বলে, নিকোলাস হ্যাথওয়ে। এই নামটা শুনে এফবিআই এর সবাই চুপ হয়ে যায়, কারণ হ্যাথওয়ে একজন হ্যাকার এবং সে এই মুহূর্তে আমেরিকার একটা কারাগারে বন্দী। 15 বছরের সাজা ব্যাংক সিস্টেম হ্যাক করার জন্য। কিন্তু ক্যাপ্টেন চেন জানে হ্যাথওয়েকে, কারণ তারা একসাথে এমআইটিতে পড়েছে, একসাথে কোড লিখেছে, এবং এই ম্যালওয়্যারের একটা অংশ অনেক বছর আগে তারা দুজন মিলে তৈরি করেছিল, একটা পরীক্ষা হিসেবে, একটা প্রজেক্ট। কিন্তু সেই কোড এখন কারো হাতে চলে গেছে এবং সেটা ব্যবহার করা হচ্ছে মানুষ মারার জন্য। তাহলে কে জানে এই কোডের কথা? কে পারবে এটা ট্র্যাক করতে? হ্যাথওয়ে। কিন্তু এফবিআই রাজি না। তারা কিভাবে বিশ্বাস করবে একজন অপরাধীকে? চেন বলে, আমাদের আর কোনো অপশন নেই। দীর্ঘ আলোচনার পর একটা চুক্তি হয়। হ্যাথওয়েকে মুক্তি দেওয়া হবে, কিন্তু সে পুরোপুরি স্বাধীন না। তার গায়ে ট্র্যাকিং ডিভাইস থাকবে, সে সবসময় এফবিআই এর নজরদারিতে থাকবে, এবং যদি মিশন সফল হয় তাহলে তার সাজা কমানো হবে। হ্যাথওয়ে রাজি হয়, কারণ সে জানে এটাই তার একমাত্র সুযোগ। জেল থেকে বের হয়ে সে প্রথমবারের মতো সূর্যের আলো দেখে অনেকদিন পর, এবং তার সামনে একটা যুদ্ধ অপেক্ষা করছে, একটা অদৃশ্য যুদ্ধ, যেখানে শত্রু দেখা যায় না, কিন্তু সে সব সময় দেখছে। দলটা হংকংয়ে যায়, কারণ ম্যালওয়্যারের সিগনেচার বলছে হামলাকারী সম্ভবত এশিয়ায় আছে। হ্যাথওয়ে কম্পিউটারের সামনে বসে কোড দেখে, লাইন বাই লাইন, ঘন্টার পর ঘন্টা। তার চোখ লাল হয়ে যায়, কিন্তু সে থামে না, কারণ এই কোড তার জন্য একটা ভাষা, একটা মেসেজ যেটা সে পড়তে পারে। সে একটা জিনিস লক্ষ্য করে, ম্যালওয়্যার শুধু আক্রমণ করেনি, সে তথ্যও চুরি করেছে। নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে লগইন ডেটা, পাসওয়ার্ড, অ্যাক্সেস কোড। আর স্টক মার্কেটে সয়াবিনের দাম বাড়িয়ে কেউ $1 মিলিয়ন কামিয়েছে। লেনদেনটা একটা ডামি অ্যাকাউন্ট দিয়ে হয়েছে। হ্যাথওয়ে বুঝতে পারে এটা শুধু সন্ত্রাসী হামলা নয়, এটা ডাকাতি। নিউক্লিয়ার প্ল্যান্টে হামলাটা ছিল একটা বিভ্রান্তি, একটা ধোঁয়া
যাতে কেউ আসল উদ্দেশ্য বুঝতে না পারে। আসল উদ্দেশ্য টাকা। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা কেন এবং এরপর কি হবে? তারা ডামি অ্যাকাউন্টটা ট্র্যাক করে, দেখে টাকা একটা হংকংয়ের ব্যাংকে গেছে। দলটা হংকংয়ের রাস্তায় নামে। আলো, শব্দ, ভিড়, লাখো মানুষের শহর, এবং তাদের মধ্যে কোথাও লুকিয়ে আছে একজন খুনি, একজন হ্যাকার, যে কিনা কোডের ভিতর দিয়ে বাস্তব পৃথিবীকে ধ্বংস করছে। হ্যাথওয়ে, চেন আর তার বোন চেন লিয়েন একসাথে কাজ করতে থাকে। লিয়েন নিজেও একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, স্মার্ট, তীক্ষ্ণ, এবং হ্যাথওয়ের সাথে তার একটা কানেকশন তৈরি হতে শুরু করে। তারা একটা জিনিসে একমত হয় যে যেই এই হামলাগুলো করছে সে শুধু একজন হ্যাকার না, সে একজন পরিকল্পনাকারী, একজন যুদ্ধবাজ, যে জানে কিভাবে সিস্টেম ভাঙতে হয়, কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতে হয়, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে জানে কিভাবে অদৃশ্য থাকতে হয়। তারা একটা লিড পায়, একজন মধ্যস্থতাকারী, যে হ্যাকারের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। তারা তাকে খুঁজে বের করে একটা রেস্তোরাঁয়, হংকংয়ের একটা সরু গলিতে। কিন্তু যখন তারা পৌঁছায় তখন দেখে সেখানে আরেক দল আছে, সশস্ত্র, পেশাদার, এবং তারা চায় না কেউ এই মধ্যস্থতাকারীর কাছে পৌঁছায়। গুলির শব্দ, চিৎকার, রক্ত। একটা চেজ হয় রাস্তায়, গলিতে, মার্কেটের ভিড়ে। হ্যাথওয়ে, চেন, লিয়েন দৌড়াচ্ছে, তাদের পেছনে খুনিরা। কিন্তু তারা বেঁচে যায়। তবে মধ্যস্থতাকারী, সে মারা যায় গুলি খেয়ে। এবং এই ঘটনার পর একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, এটা শুধু সাইবার ক্রাইম না, এটা অনেক বড় কিছু। এটা আন্তর্জাতিক চক্র, টাকা, ক্ষমতা, এবং মানুষের জীবনের কোনো মূল্য নেই এদের কাছে। তারা ফিরে আসে ডেটার কাছে, কোডের কাছে। হ্যাথওয়ে আরও গভীরে খড়ে। সে একটা প্যাটার্ন দেখতে পায়। হ্যাকার যখন স্টক মার্কেট ম্যানিপুলেট করেছিল তখন সয়াবিনের দাম বাড়িয়েছিল। কেন সয়াবিন? কারণ চীনে সয়াবিনের বিশাল চাহিদা এবং একটা বড় টিন খনি আছে যেটা সয়াবিন রপ্তানির ওপর নির্ভরশীল। হ্যাথওয়ে বুঝতে পারে পরের টার্গেট সেই টিন খনি। কিন্তু কেন? টিন একটা বিরল ধাতু। এটা ইলেকট্রনিক্স তৈরিতে ব্যবহার হয়, ফোন, কম্পিউটার, মিসাইল, সব কিছুতে। যদি কেউ বিশ্বের সবচেয়ে বড় টিন খনিটা বন্ধ করে দিতে পারে তাহলে টিনের দাম আকাশ ছোঁয়া হবে। আর যদি আগে থেকে টিন কিনে রাখা থাকে তাহলে সেই ব্যক্তি বিলিয়ন ডলারের মালিক হবে। এটাই পরিকল্পনা, এটাই খেলা। দলটা মালয়েশিয়ার দিকে যাত্রা করে, কারণ সেখানেই সেই টিন খনি। কিন্তু এফবিআই এবং চীনা সরকারের মধ্যে টেনশন বাড়ছে, কারণ এফবিআই বিশ্বাস করে না হ্যাথওয়েতে। তারা ভাবে হ্যাথওয়ে নিজেই হয়তো জড়িত। ক্যারেল ব্যারেট হ্যাথওয়েকে সন্দেহ করে, সবসময় তার ওপর চোখ রাখে। কিন্তু চেন এবং লিয়েন বিশ্বাস করে তাকে। এই বিশ্বাসটা হ্যাথওয়ের জন্য অপরিচিত, কারণ জীবনে অনেক দিন কেউ তাকে বিশ্বাস করেনি। মালয়েশিয়ায় তারা খনিটা রিকনিসেন্স করে। বিশাল, হাজার হাজার মানুষ কাজ করে সেখানে, পুরোটা ডিজিটাল সিস্টেমে চলে। এবং হ্যাথওয়ে বুঝতে পারে এখানে একটা অ্যাটাক আসছে, খুব শীঘ্রই। কিন্তু তারা জানে না কখন এবং কিভাবে। তারা সিকিউরিটি বাড়ায়, সাইবার টিম প্রস্তুত থাকে। কিন্তু হ্যাকার চালাক, সে জানে কিভাবে পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়। একটা রাতে হামলা হয়, খনির পাম্প সিস্টেম ওভারলোড হয়, ওয়াটার রিজার্ভার ফেটে যায়, হাজার হাজার গ্যালন পানি খনির ভেতরে ঢুকে যায়। মানুষ আটকা পড়ে, ডুবে যায়, চিৎকার শোনা যায়, মৃত্যু। আবারও। কিন্তু এবার হ্যাথওয়ে প্রস্তুত ছিল। সে লাইভ ট্র্যাক করছিল নেটওয়ার্ক, এবং সে একটা আইপি অ্যাড্রেস ধরতে পারে। হ্যাকার একটা ভুল করেছে, মাত্র 1 সেকেন্ডের জন্য সে ট্রেস হয়েছে, কিন্তু সেটাই যথেষ্ট। হ্যাথওয়ে দেখে সিগন্যাল এসেছে জাকার্তা থেকে, ইন্দোনেশিয়া। দল জাকার্তায় পৌঁছায়, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে, কারণ হ্যাকার জানে তারা তার পেছনে আছে এবং সে তাদের জন্য ট্র্যাপ তৈরি করে রেখেছে। একটা মিটিংয়ের সময় হঠাৎ আক্রমণ হয় রাস্তার মাঝখানে, গুলিবর্ষণ, বিস্ফোরণ। চেন ডাউমিং মারা যায়, লিয়েনের ভাই, হ্যাথওয়ের বন্ধু। এফবিআই এর কিছু এজেন্টও মারা যায়। এই মুহূর্তে সব কিছু ভেঙে পড়ে। লিয়েন কান্নায় ভেঙে পড়ে, তার ভাই গেছে, তার একমাত্র পরিবার। হ্যাথওয়ে রাগে জ্বলে ওঠে, এবার এটা পার্সোনাল হয়ে গেছে। এফবিআই অপারেশন বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তারা হ্যাথওয়েকে ফিরিয়ে নিতে চায় আমেরিকায়, জেলে। কিন্তু হ্যাথওয়ে রাজি না,
কারণ সে জানে এই যুদ্ধ শেষ না। সে পালিয়ে যায় এবং লিয়েন তার সাথে যায়, দুজন একা একটা বিশাল শত্রুর বিরুদ্ধে। এখন আর এটা সরকারি মিশন না, এটা প্রতিশোধ। হ্যাথওয়ে তার সব স্কিল ব্যবহার করে। সে ডার্ক ওয়েবে ঢোকে, পুরনো কন্ট্যাক্টদের সাথে যোগাযোগ করে, ব্ল্যাক মার্কেট থেকে তথ্য কেনে এবং ধীরে ধীরে একটা নাম বের হয়ে আসে, সাদাক। একজন সাবেক সরকারি হ্যাকার যে একসময় চীনের সাইবার ওয়ারফেয়ার ডিপার্টমেন্টে কাজ করত, কিন্তু সে লোভী হয়ে গিয়েছিল। টাকার জন্য সে সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল। এখন সে ফ্রিল্যান্স, সবচেয়ে বেশি টাকা যে দেবে তার জন্য সে কাজ করে। এবং এবার সে কাজ করছে একটা ইন্টারন্যাশনাল সিন্ডিকেটের জন্য, যারা টিনের মার্কেট কন্ট্রোল করতে চায়। হ্যাথওয়ে এবং লিয়েন সাদাককে খুঁজতে থাকে। তারা জানে সাদাক জাকার্তায় আছে, কিন্তু কোথায়? হ্যাথওয়ে একটা চতুর পরিকল্পনা করে। সে জাল তথ্য ছড়ায় ডার্ক ওয়েবে, এমন ভাব করে যে তার কাছে সরকারের একটা সিক্রেট ডেটাবেস আছে। এবং সাদাক টোপ গেলে সে তার একজন লোককে পাঠায় হ্যাথওয়ের সাথে দেখা করতে, একটা পুরনো মার্কেটে রাতে। হ্যাথওয়ে এবং লিয়েন প্রস্তুত, তাদের কাছে অস্ত্র আছে, পরিকল্পনা আছে। কিন্তু সাদাকও বোকা নয়। সে নিজে আসেনি, তার বদলে পাঠিয়েছে একদল খুনিকে। আবারও গুলির শব্দ, রক্ত, তাড়া। কিন্তু এবার হ্যাথওয়ে পিছু হটে না। সে লড়ে, কাছ থেকে, নির্মমভাবে। একজন কম্পিউটার নার্ড আর নেই সে, এখন সে একজন যোদ্ধা। শেষ পর্যন্ত তারা একজন লোককে জীবিত ধরতে পারে এবং জোর করে তার কাছ থেকে তথ্য বের করে। সাদাক লুকিয়ে আছে একটা গুদামে, শহরের বাইরে, এবং তার সাথে আছে তার পুরো নেটওয়ার্ক, কম্পিউটার, সার্ভার এবং অস্ত্র। হ্যাথওয়ে জানে এটাই শেষ সুযোগ। তারা দুজন সেই গুদামে যায়, রাতের অন্ধকারে। কোনো ব্যাকআপ নেই, কোনো সরকারি সাহায্য নেই, শুধু দুজন মানুষ এবং একটা মিশন। গুদামের ভেতরে সাদাক তার কম্পিউটারের সামনে বসে আছে, শান্ত, হাসছে। সে জানত তারা আসবে এবং সে প্রস্তুত ছিল। একটা ফাঁদ। গুদামের চারপাশে তার লোকজন, সশস্ত্র, প্রশিক্ষিত। হ্যাথওয়ে এবং লিয়েন ভেতরে ঢোকার সাথে সাথে তাদের ওপর হামলা হয়। কিন্তু হ্যাথওয়ে এটাও আশা করছিল। সে আগে থেকে একটা ভাইরাস পাঠিয়ে রেখেছিল সাদাকের সিস্টেমে, একটা ট্রোজান হর্স, যেটা অপেক্ষা করছিল সঠিক মুহূর্তের জন্য। এবং এখন হ্যাথওয়ে সেটা অ্যাক্টিভেট করে। গুদামের লাইট নিভে যায়, সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে যায়, সব কিছু অন্ধকার, বিশৃঙ্খলা। এই সুযোগে হ্যাথওয়ে এবং লিয়েন আক্রমণ করে। একের পর এক সাদাকের লোক মারা যায়, গুলি, ছুরি, হাতাহাতি। এটা আর সাইবার যুদ্ধ নেই, এটা রক্তের যুদ্ধ। হ্যাথওয়ে ধীরে ধীরে সাদাকের কাছে পৌঁছায়। সাদাক পালাতে চেষ্টা করে, কিন্তু লিয়েন তার পথ আটকায়। এবং শেষ মুহূর্তে মুখোমুখি হ্যাথওয়ে এবং সাদাক, দুজন হ্যাকার, কিন্তু এক জায়গায় ভিন্ন। একজন টাকার জন্য মানুষ মারে, আরেকজন মানুষ বাঁচাতে লড়ে। সাদাক মাটিতে পড়ে যায়, চোখ খোলা কিন্তু প্রাণহীন। শেষ, কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই এখন থেকে সতর্ক থাকুন, প্রশ্ন করুন এবং মনে রাখবেন, যে পৃথিবী আমরা তৈরি করেছি সেটা আমাদের রক্ষা করবে না। নিজেকে রক্ষা করতে হবে, নিজেকেই।